কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরীক্ষা প্রায় চলে আসলো। ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও বানাই ইন্টারন্যাশনাল নিয়ে। তো ইন্টারন্যাশনাল নিয়ে তো হচ্ছে আমার কাজ করার অভিজ্ঞতা অনেক আগে থেকে, অনেক বছর হচ্ছে, 3-4 বছর হচ্ছে। তো ইন্টারন্যাশনাল পড়াবো না, জাস্ট কিছু আইডিয়া শেয়ার করবো আর কি, কীভাবে লিখবেন বা স্ট্র্যাটেজি কেমন হবে। দেখেন, বিসিএস এর আপনার রিটেনের ইন্টারন্যাশনালটা আমার খুবই সহজ মনে হয়। মানে আমি কয়েকটা পরীক্ষায় খুবই কমফোর্ট ফিল করি বা প্রেশারলেস ফিল করি আর কি, করতাম। ইভেন আমার প্রথম বিসিএস 45 রিটেন, সেটা তো আমি সেম অত বেশি চাপ নিচ্ছিলাম না। কিছুটা চাপ ছিল, বাট আহামরি নিচ্ছিলাম না আর কি, কেমন। তো ইন্টারন্যাশনাল নিয়ে কেন হচ্ছে আমার অত বেশি প্যারা লাগে না, তার কারণটা হচ্ছে ইন্টারন্যাশনালটা আসলে আপনি পড়তে হবে কনসেপচুয়াল পার্টটা। তো বাজারে ধরেন হচ্ছে আপনার 3 বা 4টা কনসেপচুয়ালের বই পাওয়া যায়। আপনি কনফিডেন্সের কনসেপচুয়াল বইটা একদম বেসিকটা মোটামুটি বেটার। ম্যানসেটটা হচ্ছে লেখার স্ট্র্যাটেজিতে বেটার, হ্যাঁ, মানে কীভাবে লিখবেন, সূচনা, ভূমিকা, তারপরে হচ্ছে ধরেন একটা উদাহরণ সহ এই ব্যাপারগুলো হচ্ছে ম্যাথসে ভালো, এবং হচ্ছে কিছু কোটেশন দেওয়া আছে। আবার শব্দের গুণগত মান বা সেন্টেন্স মেকিংটা আরও সুন্দর করা যায়। এইগুলো তো আর আপনি মুখস্থ করবেন না, সো আপনি আইডিয়া নেবেন আর কি, হ্যাঁ। তারপরে ম্যানুয়ালেরটা একটু কম্পারেটিভলি আদার কিছু নিউ কিছু পাবেন। ম্যানুয়ালের কনসেপচুয়াল পার্টটা আমার ভালো লাগছে, যদিও ইম্পেরিক্যাল পার্টটা ভালো লাগে না। আর হচ্ছে নাইমের বইটা আছে, বাট নাইমের কনসেপচুয়াল পার্টটা আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, সো আমি সবসময় অ্যাভয়েড করে গেছি। খুব একটা দুই একটা জরুরি প্রশ্ন, মানে আমি আসলে ঠিক করে পড়িও না ওনার বইটা আর কি, কনসেপচুয়াল পার্টটা। তো কনসেপচুয়াল আপনি 3টা 2টা বই পড়েন, 4টা বই পড়েন, বাজারে যতগুলো বই আছে নাকি রিভিশন দেন, প্রতিটা বই সেম, প্রায় 90% সেম। সো একটা যদি আপনি ভালো করে পড়েন, বাকিগুলো কিন্তু সহজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কনসেপচুয়ালে হচ্ছে ট্রাই করবেন আপনারা 3 ঘন্টার পরীক্ষায় 1 ঘন্টা 10-15 মিনিটে লিখে 1 ঘন্টায় লিখা যায়। হুম। যদি দেখা যায় যে 2টা বা 1টা আপনি পারতেছেন না, সেক্ষেত্রে কিছু টাইম ওয়েস্ট হয় বা একটু আনকমন আসছে, আপনার বানায় লিখতে হচ্ছে, এইখানে কিছু আপনার টাইম ওয়েস্ট হবে। এরকম 2-1টার বেশি আপনি পাবেন না। 3টাও দিবে না, আপনার পারার কথা 2-3টা বই পড়লে বা একটু পেপার পত্রিকা পড়লে আপনি পারবেন। এখন আসেন, মেইন ব্যাপারটা হচ্ছে আপনার, মানে ইম্পেরিক্যাল বলে সবাই, কিন্তু আমার কাছে মেইন ব্যাপারটা কনসেপচুয়ালে ফোকাস করতে হবে। কারণ এই 40 নম্বরের মধ্যে আপনার বড় একটা সম্ভাবনা আছে, যদি কমন ফেলতে পারেন, আপনি 30, 32, 33 পেয়ে যাওয়ার। হ্যাঁ, এখানে নাম্বার মানে আপনি পাবেন না কেন, পেয়ে যাবেন, দিয়ে দেয়। আপনি লিখতে পারলে নাম্বার দিতে, আমার যেটা মনে হয় আর কি, আপনি লিখলে নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ, এখন আপনি বানান ভুল করতেছেন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে লিখতে পারতেছেন না। হ্যাঁ, যেমন কোনো একটা জিনিসের আপনার পরিচিতি চাইছে, ধরেন আসছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, হ্যাঁ, বা বৈশিষ্ট্য লেখেন এটা। কারণ আপনি আন্তর্জাতিক সম্পর্কে বইয়ে যেরকম দেওয়া আছে, হ্যাঁ, একটা কন্টেন্টের উপরে বা একটা টপিকের উপরে 5-7টা সংজ্ঞা ডেফিনেশন দিয়ে রাখছে, আপনি হচ্ছেন মানে মূল ব্যাপারটা ব্যাখ্যা না করে শুধু ডেফিনেশন দিয়ে যাচ্ছেন, এইসব করলে নাম্বার তো কিছুটা কমবে। হ্যাঁ, লেখার স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাকে সুন্দর করতে হবে। ওকে, এরপরে দেখেন, এরপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার ইম্পেরিক্যাল। তবে কনসেপচুয়াল আমি বরাবর ট্রাই করতাম হচ্ছে আপনার 30+ তুলে ফেলার, 31 বা 30 আমার মনে হয় কি 30 একটা গুড মার্ক, 40-30 মানে প্রচুর। যদি আপনি 40-30 নিয়ে আসতে পারেন সামহাও, এটা টাফ, যদি পারেন আর কি, তাহলে কিন্তু মনে করেন যে আপনি মোটামুটি 70 ধরে ফেলতে পারবেন। ইন্টারন্যাশনাল 70 কোয়াইট গুড মার্কস আর কি, প্রচুর ভালো নাম্বার। 70% নাম্বার কিন্তু আসলে অনেক বেশি। ইন্টারন্যাশনাল নাম্বার নিয়ে নর্মালি আপনার 60-এর আশেপাশে থাকে আর কি। যাই হোক, আপনি 65 নাম্বার তোলার কোনো ব্যাপার না আর কি, ইন্টারন্যাশনাল আমার যেটা মনে হয়। এবার দেখেন, আপনার এবার যদি আমরা কথা বলি ইম্পেরিক্যাল নিয়ে, ইম্পেরিক্যালে হচ্ছে আপনার 4টা প্রশ্ন থাকবে, 15 নাম্বার করে, 4-15-60। হ্যাঁ, এখন মেন ব্যাপারটা হচ্ছে দেখেন, ইম্পেরিক্যালের সিস্টেম চেঞ্জ হয়েছে এখন, আগের মতো হচ্ছে মুখস্থ করে লিখে দিয়ে আসবেন, এই টাইপের প্রশ্ন একটু কম আসে আর কি। একটা মতো পাবেন, তাও ওইটাও আপনি আপনার মতো অ্যানালাইসিস দিতে পারবেন। ইন্টারন্যাশনালে মেইন ব্যাপারটা হচ্ছে, যেটা স্যাররা জানতে চায় বা যেটা আসলে পরীক্ষা আসে, গত 3 বছরের প্যাটার্ন যে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস কি। মানে ধরেন আপনি ফরেন ক্যাডার হচ্ছেন বা অ্যাডমিনে আছেন, আপনার অ্যানালাইসিসটা জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, এখানে মূলত বেশিরভাগ পয়েন্টই থাকে হচ্ছে আপনি কি মনে করেন, কাজটা কীভাবে করা যেতে পারে, সমস্যাটা কীভাবে সমাধান করা যেতে পারে, আপনার ওপিনিয়ন চাচ্ছে। ঠিক আছে, এখন আপনার ওপিনিয়নটা হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছেন
পত্রিকা পড়বেন, আরও 10টা ওপিনিয়ন মানুষের জানবেন, বা আপনি বন্ধুর সাথে ডিসকাশন করবেন, বা এই ক্লাসগুলা বা আমাদের ক্লাসগুলো করছেন বা ভিডিওগুলো শুনতেছেন, আপনার একটা নিউ থট মাথায় আসছে। যেমন 45-এ হচ্ছে একটা কোশ্চেন আসছিল যে প্যালেস্তাইন সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তো এইখানে দেখবেন যে 70-80% পদক্ষেপ সবাই সেম কথাই বলবে। আমি হচ্ছে আপনার গ্রেট যে পাওয়ারগুলো আছে সেইগুলোকে নিয়ে নিয়ে আলাদা করে সাজাচ্ছিলাম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমিও ভাবছিলাম, কিন্তু পরীক্ষার মানে যখন আমি সাজাচ্ছিলাম অ্যান্সারটা তখন মাথায় আসছে, যখন লিখছি তখন হচ্ছে অ্যান্সারটা মাথা থেকে চলে গেছে। সেটা হচ্ছে যে এই সমস্যাটা যদি আপনার দুই পক্ষেই রিলিজন বেসড সমস্যার কথা বলতেছে, বা রিলিজন বেসড কিছু প্রফেসির কথা বলতেছে, বা বা ফিলোসফির কথা বলতেছে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দুই দেশেরই দুইটা রিলিজিয়নের মানুষদেরকে এনে একটা মিট করা ট্রাই করতে পারি। দেখেন, আপনাকে বলছে কীভাবে সমস্যার সমাধান করা যেতে পারে। আপনি 15-20টা হচ্ছে এখানে স্টেপ দিবেন, একটা না একটা হবে আর কি, সব তো আর হবে না। আপনি যেটা হইতে পারে এরকম একটা সম্ভাবনা দিবেন, এটা ফেলডও হইতে পারে, এমন না যেটা সাকসেসই হইতে হবে আর কি। ঠিক আছে, সো যাই হোক, এটা আমি দিতে পারি না, ভুলে গেছে, বাট আমার মনে হয় আর কি যদি আমি পয়েন্টটা দিতাম আমার হয়তো একদিন আমার বাড়তো আর কি পয়েন্ট। যেমন আপনি এখন যেটা ট্রাই করবেন যে ডেটা কম দেওয়ার জন্য, ঠিক আছে, ডেটা কম দিবেন, এবং হচ্ছে আপনি মোস্টলি ট্রাই করবেন ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য। আপনার থেকে এখানে অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিস না ডেটা, অনেক বেশি ডেটা দিয়ে পড়ে রাখবেন, ওটা এরকম না। রেলেভেন্ট ওয়েতে হচ্ছে ম্যাপ দিবেন, আমার ম্যাপ দিতে অনেক ভালো লাগে, হয় আমি প্রচুর ম্যাপ দিই। এবং হচ্ছে আমি যতগুলো কান্ট্রি নাম লিখি আর কি সমস্যার সমাধান বা যে কোনো ইস্যুতে, আমি সেটা ম্যাপ দেওয়ার ট্রাই করি, রেলেভেন্ট করে দিই আর কি কোশ্চেনের সাথে আর কি, ওয়াল ম্যাপটা দিই। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আপনি লিখলেন যেমন ইরান থেকে আপনার ইসরায়েলের দূরত্ব 2000 কিলোমিটার। এটা কিন্তু আপনি একটা ম্যাপে এঁকে দেখাইতে পারেন আর কি, যে এখানে ইরান, এখানে ইসরায়েল, একটা ক্রস, একটা তীর চিহ্ন দিয়ে দেখা দেন 2000 কিলোমিটার। এইভাবে কিন্তু ম্যাপগুলো সুন্দর করা যায়। ঠিক আছে, আর অ্যানালাইসিসের ব্যাপারটা হচ্ছে টোটালি ট্রাই টু বি ইউর সেলফ। আমি সবসময় হচ্ছে অনেক বেশি, আমি কি করতাম, আমাদের শাহিন আপুর নোট ছিল, শাহিন আপু হচ্ছে আমার ফ্রেন্ড এবং হচ্ছে গাইড। সো আপুর নোট ছিল, বই ছিল, আমি নিজে নোট করতাম, এগুলোকে নিয়ে নিয়ে হচ্ছে আমি মাথায় জাস্ট সাজাইতাম, কখনই মুখস্থ করতাম না। এবং আমার ব্যাপারটা হচ্ছে একই প্রশ্ন আমি কোচিংয়ে পরীক্ষা দিলে এক টাইপের করে লিখতাম, আবার মানে পয়েন্ট যে পয়েন্টগুলো আনতাম, আবার বিসিএস রিটেনে দেখা যাচ্ছে আরেক পয়েন্ট নিয়ে আসছি, কারণ আমার মাথায় স্টোর করে রাখি না, আমি ট্রাই করি খুব ফাস্ট থিঙ্ক করতে। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে যে বর্তমানের যে ইস্যুগুলো আছে, কিছু ইস্যুগুলো আপনি ভাবেন, মানে এখানে ভাবনাটাই হচ্ছে মেন ব্যাপার। ইন্টারন্যাশনাল পড়ার চেয়ে আপনি 2 লাইন পড়বেন, 4 লাইন ভাববেন, তাহলেই হচ্ছে ইন্টারন্যাশনাল পরীক্ষাটা ভালো হবে। আমি হচ্ছে একটু আগে টেস্ট দিলাম, সো ও দেখা যাচ্ছে না, হোয়াইট হয়ে গেছে কালার কন্টেস্টের জন্য। সো দেখেন, আমি হচ্ছে জাস্ট যেমন ধরেন হচ্ছে কিছু পয়েন্ট নিয়ে আসছি, যে এই যুদ্ধ হচ্ছে আপনার এখন তো ধরে ধরে রাখতে পারি যে আমরা ইরান ইস্যুতে কিছু না, মিডল ইস্ট থেকে কিছু না কিছু আসবে, কেমন? তাহলে হচ্ছে দেখেন, প্রথমে যেটা ছিল যে ইউক্রেন যেভাবে ইরানের জড়াইছে, এটা আসতে পারে নাও আসতে, বাট আপনি যদি পয়েন্টগুলো অ্যাটলিস্ট বুঝে রাখেন, আপনি কোনো না কোনোভাবে রিলেট করে দিতে পারবেন। আচ্ছা, আমি সম্ভবত একটু বাঁকা দেখাচ্ছে আমাকে, কারণ হচ্ছে আমি খুবই ইনফর্মালি ভিডিও করি, এখন মূলত ফ্লোরে বসে আছি, ক্যামেরা হচ্ছে বইয়ের সামনে স্ট্যান্ড আকারে হচ্ছে ঠেস দিয়ে ক্যামেরাটা রাখা। হ্যাঁ, আমি খুবই ইনফর্মালি বানাই আর কি, কিছু গল্প গুজব করি এখানে হচ্ছে, একদম ফর্মালি বসে এরকম, এগুলো আমাকে দিয়ে হয় না আর কি। এবং আমার ভিডিওগুলো কোনো কাট করা হয় না, যে এখন বানাচ্ছি এটাই পোস্ট করে দিব, নো এডিট। ঠিক আছে, কালকের 30 মিনিটের যে ভিডিওটা, এটাও কিন্তু একেবারে সিঙ্গেল টেকে এবং এর ছাড়াই যা করছে এটা আপ করে দিচ্ছে আর কি। ঠিক আছে, আমি তো আর ভাই ব্লগার্স না, ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, দেখেন ইউক্রেন ইস্যুতে, যেমন ধরেন হচ্ছে আপনার আহ, ইউক্রেন ইস্যুতে হচ্ছে ইউক্রেন কেন জড়াইছে এবং এটার ইম্প্যাক্টটা কি। এখন যদি আপনার ইউক্রেন যুদ্ধ আসুক কিংবা ইরান যুদ্ধ আসুক, আপনি ইউক্রেনের এই কনসেপ্টটা অ্যাড করবেনই। এবং এটা শুধু এইখানে অ্যাড করবেন না, এর পাশাপাশি যদি ইউরোপের আপনার যেই আপনার ইউরোপের অখণ্ডতা, কিংবা হচ্ছে আমেরিকার কোনো চ্যালেঞ্জ ফেস করবে কি না, বা আমেরিকার ন্যাটোর কী সম্পর্ক, ঠিক আছে, বা ন্যাটো নিয়ে কোনো প্রশ্ন আসলে আপনি এটা অ্যাড করতে পারবেন কীভাবে, জাস্ট একটু শুনে রাখেন, যে এই অ্যাডের ব্যাপারটা বলবেন, লিঙ্ক করে করে ইউজ করা আর কি। যেমন হচ্ছে ইউক্রেন দুইটা কাজ করছে, প্রথমত হচ্ছে সৌদি আরব সহ কয়েকটা দেশের সাথে চুক্তি করছে, হ্যাঁ, ওরা ড্রোন বানাবে বা সামরিক টাইপের কিছু চুক্তি করছে। আর হচ্ছে ওদের কিছু পার্সোনাল চলে গেছে ইউএই সৌদি আরবে, এবং সেখানে ইরান হচ্ছে আক্রমণ করছে, আক্রমণ করে কিছু আপনার মোটামুটি 36 থেকে প্রায় 70 জনের মতো ইউক্রেনের বিশেষজ্ঞ মারা গেছে।
এখন এটা ইম্প্যাক্টটা হচ্ছে আমাদের বুঝবো। প্রথম ইম্প্যাক্টটা হচ্ছে দেখেন যে রাশিয়া আগে থেকেই কিছুটা সাপোর্ট দিচ্ছে ইন্টেলিজেন্স নিয়ে, এটা তো মোটামুটি আপনারা সবাই বুঝতেছেন, কারণ এত প্রিসাইজ হামলা চালানো টাফ ইরানের পক্ষে। ডেটা দিচ্ছে, এবং এটাও রাশিয়া মোটামুটি একটা স্বীকারও করছে, এটা বলে যে তাদের পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পুরুষ পররাষ্ট্রমন্ত্রী বলছে যে যদি ইউক্রেনকে ন্যাটো ডেটা দেওয়া অফ করে আমরা অফ করে দিব, তার মানে তারা দিচ্ছে। ইন দ্য মিন টাইমে যখন ইউক্রেন সরাসরি এই যুদ্ধে চলে গেছে, দেখেন আপনি বলতে পারেন যে ভাই ইউক্রেন তো আপনার ইসরায়েল বা আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে না, মূলত হচ্ছে ওরা হচ্ছে ইউএই থেকে শুরু করে ইউএস থেকে সাপোর্ট দিচ্ছে, ড্রোন দিচ্ছে, অ্যান্টি অ্যান্টি ড্রোন ট্যাগ দিচ্ছে, যেটা $1,000 মাত্র। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এখন এগুলাকে আপনি মনে করেন যে ইউএই ইউজ করবে না ইরানের আপনার ড্রোন আটকানোর জন্য? অবশ্যই করবে, বা ইউএসএ করবে। এখন যেটা হবে যে রাশিয়া হচ্ছে এখানে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে যাবে। কারণ কি দেখেন, যদি এখানে রাশিয়া সাপোর্টটা না করে ইরানকে, সেক্ষেত্রে হচ্ছে ইউক্রেন অনেক বেশি সাপোর্ট করবে আপনার ইউএস বা ইউএইকে, তাকে সাপোর্ট করে সে অনেক বেশি ফাইন্যান্সিয়ালি লাভবান হবে, পেট্রোলার আসবে, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে, এটা রাশিয়ার এগেনস্টে তারা ব্যবহার করবে। আর এই যে রাশিয়ার যখন স্যাংশন উঠায় নিছে, ইউএসএ যখন স্যাংশন উঠায় নিয়েছে রাশিয়ার তেলের উপরে, কিছু সমুদ্রপথে তেলের যে শিপমেন্টের ব্যাপারে, এরপরে কিন্তু ইউক্রেন রাশিয়ার তেল ক্ষেত্রে প্রচুর হামলা চালাইছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি করছে। এখানে একটা সমস্যা, সেকেন্ডারি সমস্যা হচ্ছে আপনার এটা, যে ইউক্রেন হচ্ছে ফাইন্যান্সিয়ালি লাভবান হলে এটা রাশিয়ার জন্য থ্রেট। সো রাশিয়া হচ্ছে ইউক্রেনকে ওইখানেই মেরে ফেলার ট্রাই করবে। সো এখন যেটা হবে যে এটা অ্যাকচুয়ালি কিন্তু ড্যামেজ করতেছে ইরানকে, সরি ড্যামেজ করতেছে ইউএসএ এবং রাশিয়াকেও। কারণ ইসরায়েল এবং হচ্ছে ইউএসএ কোথায় কোথায় মানে সৈন্যগুলো লুকায় আছে বা কমান্ড সেন্টার পরিচালনা করতেছে, বা তারা কি ট্র্যাক ইউজ করতেছে, এটা হচ্ছে রাশিয়া বা চীন আরও ভালো জানে। তো তারা হচ্ছে ইউক্রেনের উপর যদি ফেড আপ হয়ে ডিটেলস ডেটাগুলো হচ্ছে আপনার ডিসক্লোজ করে দেয় ইরানের কাছে, ইরান কিন্তু খুব প্রিসাইসলি হামলা করতে পারবে। এবং হচ্ছে খুব মানে আজকেও আপনার দেখা গেছে আপনার অনেকগুলো হামলা চালাইছে, আপনার মোটামুটি ভালোই হামলা চালাচ্ছে, এবং খুবই মানে ইন্টারসেপ্ট করা খুবই টাফ হয়ে আছে। আপনার এই ক্রেডিটটা হচ্ছে চীনের কাছে যাচ্ছে, ওরা চীনের বাইরেও যে আপনার জিপিএস সিস্টেমটাকে রিপ্লেস করে বাইরে সিস্টেমে ঢুকছে চীনের। এটা একটা ভালো দিক, এটা জিপিএস জ্যাম করতে পারতেছে না। তো যাক, যেখানে আমরা ছিলাম যে এখানে কিন্তু ইউক্রেন, ইউএসএ এবং ইসরায়েলকে কিছু থ্রেটে ফেলে দিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি পরীক্ষায় লিঙ্ক করতে পারবেন, সেটা হচ্ছে ইউক্রেনে ন্যাটো, আমেরিকা থেকে শুরু করে অনেক দেশের, গুরুত্বপূর্ণ দেশের খুবই হাইটেক অস্ত্র আছে, খুবই হাইটেক। ঠিক আছে, এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার এমন এমন কিছু অস্ত্র আছে যেটা হচ্ছে ইউএসএ, যেমন প্যাট্রিয়টটা ইউএসএ সবাইকে দেয় না, এটাও কিন্তু আপনার কোথায় আছে, পোল্যান্ডে আছে, ইউক্রেনে আছে। এছাড়া হচ্ছে যে চীন বা ফ্রান্সের ট্যাঙ্ক থেকে শুরু করে খুবই আপনার সফিস্টিকেটেড কিছু আর্মস আছে, যেটা হচ্ছে এখন ইউক্রেনের হাতে। হ্যাঁ, এখন ইউক্রেন যদি কোনোভাবে যদি এগুলা যদি সৌদি বা ইউএই নিয়ে আসতে পারে, তাহলে ধরে রাখেন যে আপনার এটা চীন বা রাশিয়ার হাতে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র, ব্ল্যাক মার্কেটে চলে যাবে। So, এটা কিন্তু বিশাল বড় একটা থ্রেট, কারণ হচ্ছে এই যে টোটাল ড্রোন ইন্ডাস্ট্রি যেটা দাঁড়া করাইছে ইরান, এটা কিন্তু শুধুমাত্র 1980-র দশকে, সম্ভবত আপনার 86 বা 84-র দিকে, আমি ঠিক এক্সাক্ট ডেটটা মনে নাই, তখন আপনার ইউএসের একটা ড্রোন ভূপাতিত করে মোটামুটি আপনার ভালো অবস্থায় পায় হচ্ছে ইরান। ওইটা থেকে কিন্তু ওরা স্টাডি করে করে আজকে এই অবস্থা। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে ইউক্রেনের স্টেপটা হচ্ছে তারা ইউএসএ বা মিত্র দেশের সাথে খুব একটা আপনার মানে ডিসকাস করে নেয় না, নিজেরা নিয়ে ফেলছে আর কি। যাক, এটাতে কিন্তু ইউক্রেন নিজেও ঝামেলায় পড়বে, মাঝখানে হচ্ছে আপনার ওদের অ্যালাইদেরকে আরও বেশি ঝামেলার মুখে ফেলে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখেন যে এই যে আপনার হরমুজ প্রণালীটা বন্ধে আপনার আরব দেশগুলা আপনার সিকিউরিটি কাউন্সিলে হচ্ছে একটা প্রস্তাব রেজুলেশন দিয়েছে, যেটা হচ্ছে 3টা দেশ ভেটো দিছে। একটা হচ্ছে চীন এবং হচ্ছে রাশিয়া, তারা দিবে। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে ফ্রান্স দিছে। এখন ফ্রান্স কেন ভেটো দিছে? এখন সব কিছু কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল না, কিছু কিছু ব্যাপার পার্সোনাল। যেমন ট্রাম্প যে হারে হচ্ছে আপনার ফ্রান্সের প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মক করতেছে, ওয়াইফের থাপ্পড় খাচ্ছে, আরও আজে বাজে কথা বলতেছে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার এগুলো কিন্তু ম্যাটার করে ইন্টারন্যাশনাল পলিটিক্সে। হ্যাঁ,
তো আপনার অলরেডি হচ্ছে ফ্রান্স বলে দিছে যে তারা এমন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার চাচ্ছে যেখানে মাল্টিপোলার একটা ওয়ার্ল্ড থাকবে, যেখানে চীন বা ইউএসএ তারা হচ্ছে আপনার লিডিং পজিশনে থাকবে না। দেখেন ওরা কিন্তু রাশিয়াকে এক্সক্লুড করে নাই, এটা কিন্তু মজার একটা ব্যাপার। আবার ফ্রান্সের সাথে কিন্তু কয়েক মাস আগে, গত মাসে সম্ভবত আপনার ওই জাপানের প্রধানমন্ত্রী খুব বাজেভাবে ইনসাল্ট করছে ট্রাম্প, এরপরে কিন্তু ফ্রান্সের সাথে জার্মানি সরি জাপানের খুব ভালো সম্পর্ক করছে। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে যে ইউএসএ কিন্তু নিজেকে আইসোলেট করে ফেলতেছে, এবং হচ্ছে আপনার এই যে যারা ইরানে গ্রাউন্ড অপারেশন করতে মানা করছে এরকম সহ প্রায় 48 জন ইউএসের যে আর্মি পার্সোনাল, সেনাবাহিনী প্রধান সহ সবাইকে সরাই দিচ্ছে ট্রাম্প। সো ট্রাম্পের হাতে এখন যে মানুষগুলো আছে কমান্ডে, তারা মূলত ট্রাম্প যেটা বলে তারা সেটাতেই হা করে। ঠিক আছে, এটা কিন্তু একটা ধরে নেওয়া হচ্ছে যে হয়তো গ্রাউন্ড অপারেশনটা দ্রুত যাবে আর কি, যেখানে ছিলাম আমরা। দেখেন আরব রাষ্ট্রগুলা কিন্তু খুবই একটা কনফিউজিং স্টেটে আছে এখন। প্রথমত তারা হচ্ছে ইউএসএ কে আটকাতে পারবে না যে ইউএস তাদের সয়েল ইউজ করে ইরানে আক্রমণ করবে না, এটা সম্ভব না। এই অবস্থায় তারা নাই। হ্যাঁ, আবার দেখেন ওরা ছোটোখাটো কথাবার্তা বললে কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে না এখনো। ঠিক আছে, এবং সবাই কিন্তু একদম মানে সকল সম্পর্ক ছিন্ন করে মানে এক্সট্রিম লেভেলে কোনো ডিসিশনও যায় নাই। কেন যায় নাই? প্রথমত হচ্ছে তারাও এই মোমেন্টে বুঝতেছে যে ইরান কিন্তু এখন উইনিং সাইডে আছে। ঠিক আছে, এখন যদি ইউএসএ আপনার বিজয় ঘোষণা করে যুদ্ধ অফ করে দেয়, দিতে পারে, তারা ভিয়েতনামও যুদ্ধ জয় করে ঘোষণা দিয়ে ফেলছে, কিন্তু পৃথিবী কিন্তু বা ইতিহাস কিন্তু জানে বা বলে বা আমরাও শিখাই বা আমরাও শিখে আসছি যে ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনাম জিতছে। ঠিক আছে, সো এখন যদি ইরান জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো মধ্যপ্রাচ্যে হেজিমনি হিসেবে ইরান দাঁড়াবে, এবং ইরানকে আপনি মান্য করে চলা লাগবে, তার সাথে ডিল করে থাকতে হবে, চুক্তি করতে হবে। সো এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। সো আবার দেখেন তারা কিন্তু আবার হরমুজ প্রণালী ফোর্সফুলি ওপেন করার জন্য ফাইট করার ট্রাই করছে আর কি। এটা কেন? এটা হচ্ছে ইউএসও জিতে যেতে পারে। ঠিক আছে, সো ওরা দুই পক্ষকে ব্যালেন্স করতেছে মূলত। তবে আপনার এখানে সবচেয়ে বড় ঝামেলা ফেলছে ট্রাম্প যখন হচ্ছে আপনার যুবরাজকে নিয়ে একটা কমেন্ট করলো আর কি। হ্যাঁ, তো এটা খুব বাজে একটা কমেন্ট ছিল। তো এইগুলো হচ্ছে মূলত হচ্ছে ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা, যে পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কথা বলা। এবং এরপরে আপনারা জানেন যে সামথিং, আমি নামটা ভুলে গেছি, বিমানটার একটা টহল বিমান, আপনার গোয়েন্দা বিমান ছিল, যেটা হচ্ছে আপনার আপনার সৌদিতে বিধ্বস্ত হয়েছে ইরানের হামলায়। তো সেটার ছবি কিন্তু লিক হয় নাই। ওই কমেন্টের পরে শোনা যাচ্ছে বিভিন্ন থিওরিতে যে সৌদি যুবরাজ এটার সাথে কানেক্টেড, তিনি কোনোভাবে এটা লিক করে দিচ্ছেন, এবং এটা লিক করার কারণে কিন্তু আপনার আপনারা জানেন যে আপনার মিডল ইস্টে এখন প্রায় সবগুলো দেশই নিয়ম জারি করছে যে ইরানের আক্রমণের ফলে যে ক্ষয়ক্ষতি হবে সেটার কোনো ছবি সোশ্যাল মিডিয়া বা পত্র পত্রিকায় দেওয়া যাবে না, জেল হবে আপনার। ঠিক আছে, এরপরও নিউজগুলো বেরোচ্ছে কীভাবে? ঠিক আছে, এই যে এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। আপনি ব্যক্তিগত সম্পর্কের জন্য কিন্তু যুদ্ধের মোড় ঘুরে যায়। যেমন হচ্ছে আপনার মেলোনি কিন্তু ইন্ডিয়াকে বিআরআই থেকে বাদ দিছে, এটা কিন্তু হচ্ছে না পার্সোনাল রিলেশনশিপের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, সো যেটা বেশি কথাবার্তা বলে ট্রাম্প, এইখানে হচ্ছে উনি খুব একটা ঝামেলায় ফেলে দিয়েছে ইউএসএকে। এবং আমার মনে হয় না যে আপনার ইউএস আদার মানুষজন যে ট্রাম্পের প্রথম 5 বছরে কিন্তু ওয়েট করছে যে ঠিক আছে ট্রাম্প চলে যাওয়ার পরে হয়তো ইউএসএ চেঞ্জ হবে, বাট বারবার আসলে এবার ওয়েট করা যাবে না। সো এবার মনে হচ্ছে ইউএসএ ভালো একটা পার্মানেন্ট ঝামেলায় পড়বে। ঠিক আছে, আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথা ব্যথা নাই, এটা বলছে হচ্ছে ট্রাম্প, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ওরা প্রথমে আসছে ইউরেনিয়ামের জন্য, এবং এখন লাস্টের দিকে বললে ইউরেনিয়াম নিয়ে তাদের মাথা ব্যথা নাই ইউএসএর। তার মানে ওরা জানে যে এটা আসলে তারা এক্সট্র্যাক্ট করতে পারবে না, এটা তারা সিজ করতে পারবে না, সো এখান থেকে আগেই তারা ব্যাকফুটে চলে আসছে। তাহলে দেখেন এখন এই ব্যাপারগুলো হচ্ছে আপনার ট্রাই করবেন হচ্ছে আপনার লিখাতে চলে আসার জন্য লিঙ্ক করা লাগবে। আপনি চিন্তা করে দেখেন যে এখন কোন কোন টপিকে গ্যাঞ্জাম চলতেছে বিশ্বে। প্রথমত হচ্ছে আপনার মিডল ইস্ট গ্যাঞ্জাম নিয়ে কিছু একটা আসবে, ইউরোপ নিয়ে কিছু একটা আসবে, ইউএস তো থাকবেই। এই কান্ট্রিগুলোর ম্যাপগুলো আপনি শিখে নেন, বর্তমানে কী চলতেছে একটু ধারণা রাখেন, একটু ধারণা রাখেন, গল্পগুজব করেন, ভিডিওগুলো দেখেন, অথবা অনলাইনে প্রচুর ভিডিও আছে। ঠিক আছে, যারা নোট করছেন তো ভালো, কিন্তু মানে এক্স্যাক্টলি নোটের উপরে বেস করে পরীক্ষা দিতে যাবেন না, ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা যদি মোটামুটি আর মানে মোট কথা হচ্ছে আপনি খুবই ফাস্ট লিখবেন, প্রচুর লিখবেন, রেলেভেন্ট লিখবেন। হ্যাঁ, অ্যানালাইসিস নিজের মতো দিবেন। আপনার লেখার মধ্যে কিছুটা মানে চাইল্ডিশ পয়েন্ট আসলেও সমস্যা নাই, বি ইউর সেলফ। হ্যাঁ, কারণ আপনি 10টা বই, আপনি যদি 10টা মানুষ যদি একই বই পড়ে যায় দেখবেন সবার পয়েন্ট সেম,
ঘুরে ফিরে কিন্তু সবার মার্কসই কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, কেমন? আর ইন্টারন্যাশনালে আপনি ট্রাই করবেন ফুল অ্যান্সার করে আসার। হ্যাঁ, লাস্টের যে ইয়াটা দেয় আর কি, আপনার গত বছর দিল, তার আগের বছরে দিল একটা প্রবলেম সলভিং, এখন আর আগের মতো না দিয়ে একটা উদ্দীপক সহ দিচ্ছে। এগুলো কিন্তু সহজ। আপনারা কেন ভয় পান আমি জানি না। আপনার হচ্ছে ক খ 4টা পার্ট দিবে, আপনি আপনার মতো করে সুন্দর মতো করে হচ্ছে ওখানে নাম্বারিং করা থাকে না। আপনি যে কোশ্চেনটা যতটুকু লেখার প্রয়োজন মনে হয় বা যতটুকু টাইমে আছে বলে মনে হয় সেটা ততটুকু লিখে যাবেন আর কি। ঠিক আছে? মানে একদম রিল্যাক্সে পরীক্ষা দিতে যাবেন। ঠিক আছে? আর ইন্টারন্যাশনালে আমি ট্রাই করবো প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল আপডেটগুলো হচ্ছে পড়ে যাওয়ার। আপনাদেরকে ছোটো সাজেশন আমি দিই, সেটা হচ্ছে আপনারা এই যে আমি পোস্টে দিছি সেখানে অনেকগুলো কোটেশন আছে, হ্যাঁ? ওই পোস্টের কোটেশনগুলো আপনি পড়ে ফেলেন, লিখে দিবেন অবশ্যই। এবং হচ্ছে ইরান, তারপরে হচ্ছে ইউএসএ, ইউক্রেন, রাশিয়া, চীন, তারপর ওদিকে হচ্ছে আপনার ইউএই, সৌদি, হ্যাঁ, ফ্রান্স, ইউএসএ, এই টাইপের কান্ট্রিগুলোর কিছু বেসিক ডেটা আপনি পড়ে যাবেন। রাজধানী, মুদ্রা, তারপর জিডিপি কত, পার ক্যাপিটা ইনকাম কত, পৃথিবীতে কততম বৃহত্তম দেশ, এগুলো একটা ট্যাবল আকারে 10টা কান্ট্রি মুখস্থ করে যাবেন। এগুলো দেওয়ার ট্রাই করবেন লিখার মাঝখানে, ঠিক আছে? আর এই কান্ট্রিগুলোর ম্যাপগুলো পড়ে ফেলবেন। তারপর হচ্ছে বঙ্গোপসাগরের ম্যাপ, আসিয়ান, সার্ক, হ্যাঁ, এই তারপর হচ্ছে চীন, পৃথিবীর ম্যাপটা আরও সহজ। এই পৃথিবীর ম্যাপটা, হ্যাঁ, তুরস্কের ম্যাপ, এই হাতে গোনা যে ম্যাপগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনার টেলিগ্রামে, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে যাবেন। ইন্টারন্যাশনাল পরীক্ষা ভালো হবে আর কি, হ্যাঁ। আর আমি ট্রাই করবো প্রতি উইকে হচ্ছে আপনার পত্রিকায় আসা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল যে কনসেপ্টগুলো চলতেছে সেগুলো পড়ে রাখার। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে আপনার অবশ্যই এই ইরান যুদ্ধে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এটা জাস্ট এখন পর্যন্ত দেখে যান। ইনফোগ্রাফিক প্রচুর আছে, আল জাজিরার পেজে দেওয়া আছে, একবার চোখ বুলে যাবেন। এটা এবং প্যালেস্তাইন যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, 3টা যুদ্ধে আপডেটটা পড়ে যাবেন আর কি, ঠিক আছে? এখনও তো পরীক্ষা দেরি আছে, 12 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, 9 তারিখে অনেকে দিবেন না। সো যদি কিছু লাগে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।